সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি আপনাদের সামনে জীববিজ্ঞানের নতুন একটি ভিডিও নিয়ে। অধ্যায় 4 জীবনী শক্তি। এই ভিডিওতে আপনারা জীবনী শক্তি সম্পর্কে এসএসসি আলোকে বিস্তারিত জানতে পারেন। বিস্তারিত বললে ভুল হবে, এসএসসি বইতে যতটুকু বলা আছে ততটুকু আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব। আমি অধ্যায় 4কে দুটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে সালোক সংশ্লেষণ সহ অধ্যায়টি এবং শ্বসন টপিকটা আমি আলাদা করে পড়াবো। যদি আমি এখানে টপিকের জায়গায় সবগুলো লিখে রাখছি, কারণ এখানে টপিক দেখানো হচ্ছে, মানে টপিক দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার যে এই অধ্যায়তে কয়টা টপিক আছে, কি কি পড়তে হবে, এটা আপনার জানা। একটা স্টুডেন্ট তখনই ভালো হবে যখন সে জানতে পারবে তার কি করা উচিত, সে কি পড়তে যাচ্ছে, এই বিষয়গুলো আপনার জানতে হবে। এজন্য আমি টপিকে সব কিছু ইনক্লুড করেছি, কিন্তু আমি সালোক সংশ্লেষণ সহ এই 5টা টপিক নিয়ে এই ভিডিওতে কথা বলবো এবং শ্বসন নিয়ে নেক্সট ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো। তো শুরুতেই আমার এই ক্লাসটি কারা করতে পারবেন না একটু বলে নিই। আমার এই ক্লাসটি করবেন যারা ক্লাস 9-এ উঠছেন, আপনার সামনে বায়োলজি বইটি আছে, আপনি 4র্থ অধ্যায় বের করেছেন কিন্তু আপনি 4র্থ অধ্যায় বুঝতেছেন না। একবার ভিডিওটি দেখুন, তারপরে পড়ুন, দেখবেন আপনার পড়ার সহজ হয়ে গেছে। কেননা এই ভিডিওতে আপনি বেসিক সমৃদ্ধ এবং সিকিউ, এমসিকিউ, এসকিউর সাজেশন সহ সকল কিছু পেয়ে যাবেন একটি ক্লাসের মাধ্যমে। যারা ক্লাস 10-এ উঠছেন তাদের জন্য এই ভিডিওটি যেভাবে গুরুত্বপূর্ণ, যারা এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তো আমি আর কথা না বাড়িয়ে, যেহেতু আপনাদের সময় অনেক মূল্যবান, সেহেতু আমি চলে যাব সরাসরি ক্লাসে। দেখুন, 1 নম্বর টপিক এটিপি এর ভূমিকা, 2 নম্বর হচ্ছে সালোক সংশ্লেষণ, 3 নম্বর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, 4 নম্বর বিভিন্ন প্রভাবক, সালোক সংশ্লেষণের গুরুত্ব এবং শ্বসন। শ্বসন নিয়ে পরের দিন কথা বলবো। তার আগে বলি এটিপি। এটিপি কে বলা হয়, ক নাম্বার একটি কোশ্চেন, এটা ক নাম্বারে আসতে পারে, কতে। এটিপি কে কেন বায়োলজিক্যাল কয়েন বলা হয়? সহজ উত্তর, এটিপি শক্তি সঞ্চিত করে এবং সঞ্চিত শক্তি বিভিন্ন বিক্রিয়ায় সরবরাহ করে। এজন্য এটিপিকে জৈব শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলা হয়। শ্বসনের মাধ্যমে এটিপি উৎপন্ন হয়। এই সম্পর্কিত কথা, আক্টিভেশন এটিপি উৎপন্ন হয়। শ্বসন 2 প্রকার, সবাদ শ্বসন, অবাধ শ্বসন, এই সম্পর্কে কথা আমরা নেক্সট ভিডিওতে বলবো। এই ভিডিওতে সালোক সংশ্লেষণ নিয়ে কথা বলবো। সালোক সংশ্লেষণ বোঝানোর আগে আপনাকে অবশ্যই একটি বিক্রিয়া আমাকে দেখাতে হবে। তার আগে বলে নেই, সালোক সংশ্লেষণ আবিষ্কার করে 1905 সালে প্লাকম্যান। সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজন ক্লোরোফিল, H2O এবং সানলাইট, আলো এবং কার্বন ডাই অক্সাইড। সালোক সংশ্লেষণের জন্য যে বিক্রিয়াটি আপনাকে জানতে হবে সেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড ও পানি। কি উৎপন্ন করে? গ্লুকোজ। এবং উপদ্রব্য হিসেবে কি উৎপন্ন করে? H2O ও অক্সিজেন। 6 অণু পানি, 6 অণু অক্সিজেন, এখানে সমতা করার জন্য 12 অণু পানি এবং 6 অণু কার্বন ডাই অক্সাইড। উপদ্রব্য মানে প্রভাবক হিসেবে কি থাকে? আলো ও ক্লোরোফিল। এই আলো কোথা থেকে আসে? সূর্য থেকে। আশা করি বুঝাতে পেরেছি। এবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা নিয়ে একটু আমি কথা বলবো। প্রক্রিয়াটা নিয়ে একটু কথা বলি, সহজ করে বোঝানোর জন্য। একটি গাছ, ধরুন এখানে একটি পাতা, এটাকে একটু আমি জুম যদি করি আপনাদের সুবিধার জন্য, এই একটি পাতা, একটু বুঝে দেখেন। উদ্ভিদ তার মূল রোমের সাহায্যে পাতা কি নেয়? H2O নেয়। তার মানে এখানে আপনি কি পেলেন? H2O পেয়ে গেলেন। এবার বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ কি নেয়? পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড নেয়। তার মানে আপনি কার্বন ডাই অক্সাইড পেয়ে গেলেন। এবার আপনার প্রভাবক হিসেবে এই যে এখানে একটি সান আছে, প্রভাবক হিসেবে সানলাইট বা সূর্যের আলো পড়ে। সানলাইট বা সূর্যের আলো, সোজা করতে আপনি আলো লিখেন। এবং পাতার মেসোফিল টিস্যুতে যেহেতু এটা সংগঠিত হয়, মেসোফিল টিস্যুতে কি থাকে? ক্লোরোফিল থাকে। কি থাকে? ক্লোরোফিল। ক্লোরোফিল থাকে। এই যে
পানি এবং কার্বন ডাই অক্সাইড আলো ও ক্লোরোফিলের সহায়তায় কি উৎপন্ন করে? গ্লুকোজ। এবং উপদ্রব্য হিসেবে কি উৎপন্ন করে? পানি ও অক্সিজেন। যেখানে এখানে দেখাইলাম বিক্রিয়াটা, ওখানে আর সমতা না করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে উদ্ভিদ মূলরুমের সাহায্যে পানি শোষণ করে এবং পত্ররন্ধ্র থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সূর্যের আলো ও পাতার মেসোফিল টিস্যুতে অবস্থিত ক্লোরোফিলের সহায়তায় গ্লুকোজ, পানি ও অক্সিজেন উৎপন্ন করে। উদ্ভিদের এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি আবিষ্কার করেছে 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ কি? ক্লোরোফিল। এই যে ক্লোরোফিল আছে। পানি, পানি না থাকলে তো বিক্রিয়া হবেই না। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড পানিরই তো বিক্রিয়া। এবং সূর্যের আলো। সালোক সংশ্লেষণের প্রক্রিয়া শেষ করে তারপরে প্রভাব গুরুত্ব নিয়ে কথা হলো। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দুই প্রকার: আলোক পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায় নিয়ে একটু কথা বলবো। তার আগে আপনারা বলুন যে এই বিষয়টুকু তো ক্লিয়ার, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কিভাবে সংঘটিত হয় বুঝতে পারছেন। এবার আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায় নিয়ে একটু কথা বলি। দুইটা প্রক্রিয়া, আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়। সালোক সংশ্লেষণের প্রক্রিয়া কত প্রকার? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দুই প্রকার। একটা হলো আলোক পর্যায়, আলোক পর্যায়, আরেকটা আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়। অন্ধকার পর্যায়ে আমি লিখি অন্ধকার পর্যায়। অন্ধকার পর্যায় দুই প্রকার। অন্ধকার পর্যায় নিয়ে একটু পর কথা বলি, আগে আলোক পর্যায়। আলোক পর্যায়ে কি আছে? এই একটি পাতা। আলোক পর্যায়ে আছে কে? সূর্য। ওকে, এই সূর্য থেকে কি আসে? আলো আসে। আলো আসার কারণে এখানে যে একটা পানি দেখছেন, এই পানিটা দুইটা ভাগে বিভক্ত, H+ ও ইলেকট্রন উৎপন্ন হয় অক্সিজেন সরিয়ে দিয়ে। এই যে প্রক্রিয়াটার নাম হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস, ঠিক আছে? এই প্রক্রিয়াটার নাম আলোজিত বিশ্লেষণ। পাতায় অবস্থিত কি আছে? NADP। বিক্রিয়া করে কি হয়? NADPH2। এবং এটার সিস্টেম কয়টা? PS2 ফটোফসফোরিলেশন 2 এবং PS1 ফটোফসফোরিলেশন 1। এখান থেকে উৎপন্ন হয় ATP। এই দুইটা বিক্রিয়া করে কি উৎপন্ন করে? AP। নাম কি? আত্তীকরণ শক্তি। আত্তীকরণ শক্তি, শক্তি। এবার এই যে ADP এবং এর সাথে PI ইনঅর্গানিক ফসফেট বিক্রিয়া করে ATP ও H2 পানি উৎপন্ন হয়। এটা নাম হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। সংকেত লিখলে এরকম C3PO4। এটিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে ATP বা জৈব মুদ্রা এবং পানি উৎপন্ন হয়। এই হচ্ছে আলোক পর্যায়ের কাজ। আলোক পর্যায়ে কি হয়? সূর্যের আলো আসে। সূর্যের আলোর ফলে উদ্ভিদে অবস্থিত পানি বিভাজিত হয়ে H+ ও ইলেকট্রন মাইনাস, মানে O2 মাইনাস বা ইলেকট্রন মাইনাসের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলে। এখানে ফসফেট 1 এবং ফসফেট 2 দুইটি ধাপ হয়। এটা আপনারা SSC লেভেলে বা হায়ার বায়োলজিতে বুঝতে পারবেন। এখান থেকে কি উৎপন্ন হয়? ATP এবং H+ পাতায় অবস্থিত NADP এর সাথে বিক্রিয়া করে NADPH2 উৎপন্ন করে। NADPH2 এবং ATP যুক্ত হয়ে AP বা আত্তীকরণ শক্তি গঠন করে। এবার ADP এবং PI যুক্ত হয়ে ইনঅর্গানিক ফসফেটযুক্ত ATP ও পানি উৎপন্ন করে। এই হইল আলোক পর্যায়ের কাজ। এবার অন্ধকার পর্যায়। অন্ধকার পর্যায় হচ্ছে আবার দুই প্রকার, C3 বা C4। C3 ও C4। C3 হচ্ছে ক্যালভিন চক্র, C4 কে বলা হয় হ্যাসলাক চক্র। C3 এর প্রথম স্থায়ী পদার্থ হলো
প্রথম স্থায়ী পদার্থটা আপনাদের জানতে হবে, স্থায়ী পদার্থ, প্রথম স্থায়ী পদার্থ এখানে হলো 3 ফসফো 3 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট, একটু খাতায় লিখবেন, 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফো 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এখানে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এবং এই C4 চক্র মুঠা ঘাস, নটগাছ এবং ভুট্টা ইত্যাদি উদ্ভিদে দেখা যায়। এগুলো হচ্ছে এক্সাম্পল, মানে C4 চক্র কোথায় দেখা যায়। তো একটু বলি, প্রথম স্থায়ী পদার্থ অন্ধকার পর্যায়ের আপনাদের যেই জিনিসটুকু দরকার MCQতে আসতে পারে। অন্ধকার পর্যায়ে হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়, C3 ও C4। C3 কে বলা হয়েছে ক্যালভিন চক্র, C4 কে বলা হয় হেসলাক চক্র। এবার C3 প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। C4 এর প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। C4 চক্রটি মুথা ঘাস, নটঘাস, ভুট্টা ইত্যাদি উদ্ভিদে দেখা যায়। C4 চক্রে সালোক সংশ্লেষণ বেশি হয়, কেননা C4 চক্রে C3 ও সংগঠিত হয়। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা নিয়ে আমি প্রথমে সালোক সংশ্লেষণ নিয়ে কথা বললাম, গাছের চিত্র এঁকে দেখালাম। এবার প্রক্রিয়াটা কথা বললাম। সালোক সংশ্লেষণের প্রক্রিয়া 2 প্রকার, একটা হচ্ছে আলোক পর্যায়, একটা অন্ধকার পর্যায়। আলোক পর্যায়টা দেখানোর চেষ্টা করেছি, অন্ধকার পর্যায়টাও দেখানোর চেষ্টা করলাম। এবার সালোক সংশ্লেষণের বিভিন্ন প্রবাহ, সালোক সংশ্লেষণের বিভিন্ন প্রবাহ, বাহ্যিক প্রবাহগুলো হচ্ছে আলো, কার্বন ডাইঅক্সাইড, পানি, তাপমাত্রা। ওকে, অভ্যন্তরীণ হচ্ছে ক্লোরোফিল, বয়স সংখ্যা, শর্করা পরিমাণ, পটাশিয়াম, এনজাইম। পটাশিয়াম অভ্যন্তরীণ কিছু এনজাইম কাজ করে। পটাশিয়াম কি কাজ করে এটা আপনারা একটু এখানে লেখা আছে, এটা পড়বেন বা উপরের HSC বায়োলজিতে পেয়ে যাবেন। এবং বয়স সংখ্যা, মানে বয়স সংখ্যা বলতে বোঝাতে চেয়েছে যে কচি পাতায় সালোক সংশ্লেষণের পরিমাণ এবং বৃদ্ধ পাতায় সালোক সংশ্লেষণের পরিমাণ এক না। কারণ যে পাতা যত সবুজ ওই জায়গায় সালোক সংশ্লেষণের পরিমাণ তত বেশি। কচি পাতায় সালোক সংশ্লেষণের পরিমাণ বৃদ্ধ পাতার চেয়ে বেশি, কেননা কচি পাতায় ক্লোরোফিল বেশি থাকে। এবং বিভিন্ন প্রবাহকের মধ্যে পড়ে যাওয়ার একটু কথা, সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা এবং ক্লোরোফিলের ভূমিকা। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর ভূমিকা অপরিসীম, ক্লোরোফিলের ভূমিকা অপরিসীম। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিলের ভূমিকা কেন প্রয়োজন? ক্লোরোফিলই সূর্য থেকে আসা আলোকে সঞ্চিত করে এবং বিক্রিয়াকে উদ্বুদ্ধ করতে সহায়তা করে। এবং সব আলোতে সালোক সংশ্লেষণ এক হয় না, লাল, নীল এবং কমলা, হলুদ আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়। এই জিনিসটুকু আপনাদের জানতে হবে। এবার সালোক সংশ্লেষণের গুরুত্ব। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি কি? উদ্ভিদ তার মূলরোমের সাহায্যে পানি সরবরাহ করে পাতায় পৌঁছায় এবং পত্ররন্ধ্র থেকে কার্বন ডাইঅক্সাইড পাতার মেসোফিল টিস্যুতে ক্লোরোফিল ও সূর্যের আলোর সহায়তায় গ্লুকোজ উৎপন্ন করে এবং উপদ্রব্য হিসেবে অক্সিজেন ও কার্বন H2O পানি উৎপন্ন করে। উদ্ভিদ যে উপদ্রব্য হিসেবে অক্সিজেন উৎপন্ন করে, ওই অক্সিজেন প্রাণীকুল বা আমরা ওই অক্সিজেন গ্রহণ করি শ্বসনের মাধ্যমে। গ্রহণ করে আমাদের অভ্যন্তরে খাদ্য অক্সিজেনের সহায়তায় জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। এটা শ্বসন 2 প্রকার, সবাত শ্বসন, অবাত শ্বসন। সবাত শ্বসনে অক্সিজেনের প্রয়োজন, এটা আপনারা নেক্সট ভিডিওতে জানতে পারবেন। তারপর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে, নিজের যতটুকু প্রয়োজন ততটুকু খাদ্য উদ্ভিদ নিজে গ্রহণ করে, বাকি খাদ্যটুকু প্রাণী জগতে দান করে। উদ্ভিদ যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি না ঘটতো
প্রাণী জগতে যদি খাদ্য দান না করতো তাহলে আমরা না খেতে পেয়ে মারা যেতাম। কেননা আমাদের অভ্যন্তরে প্লাস্টিক নেই, এজন্য আমরা খাদ্য তৈরি করতে পারি না। এজন্য সালোক সংশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ পরিবেশকে টিকিয়ে রাখার জন্য। সালোক সংশ্লেষণের গুরুত্ব এটি সিকিউতে এই চ্যাপ্টারটি আপনার যেই সিলেবাসের অংশে থাকবে, মানে আমি বোঝাতে চাইছি 9-এর যদি অর্ধবার্ষিক এই সিলেবাসটি থাকে আপনার স্কুলে এক এক সিলেবাস, তাহলে এই সালোক সংশ্লেষণের গুরুত্ব আপনি 4 মার্কে পেয়েই যাবেন। এটা ঘ অথবা গ টোটাল কথা সিকিউতে আসে সালোক সংশ্লেষণের গুরুত্ব। এই অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং অন্ধকার পর্যায় থেকে এমসিকিউ আকারে প্রথম C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ এবং C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ বা কোন উদ্ভিদে ঘটে এটা আসতে পারে। এবং এখান থেকে এমসিকিউ আসতে পারে যে কোনটি সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ উপাদান নয়, যেমন ক্লোরোফিল, বয়স সংখ্যা, পানি, পটাশিয়াম। অবশ্যই পানি সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ উপাদান নয়, এটা বাহ্যিক উপাদান। এরকম টাইপের এমসিকিউ হতে পারে। এবং সালোক সংশ্লেষণের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ক্লোরোফিল, পানি, সূর্যের আলো, কার্বন ডাইঅক্সাইড। এবারে শ্বসন নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো। আমি আরেকবার একটু যদি সামারাইজ করি টপিক, আজকে আমরা পড়ালাম অধ্যায় 4 জীবনী শক্তি। জীবনী শক্তিতে প্রথম টপিক হচ্ছে এটিপি এর ভূমিকা। এটিপি এর ভূমিকা মানে এটিপি এর ভূমিকা, এটা হচ্ছে টপিকের নাম, কিন্তু আপনার কোশ্চেন আসতে পারে কত এটিপিকে কেন জৈব মুদ্রা বলা হয়, এটিপির ভূমিকা কেন জৈব মুদ্রা বলা হয়, একই টাইপের কথা, একটু শুনুন। এটিপিকে বলা হয় জৈব মুদ্রা কেননা এটিপি শক্তি সঞ্চয় রাখে এবং বিভিন্ন বিক্রিয়া অভ্যন্তরীণ বিভিন্ন বিক্রিয়ায় ওই শক্তি সরবরাহ করে বিক্রিয়াটি সংগঠিত করতে সাহায্য করে। এদের এটিপি শক্তি সঞ্চিত রাখে, এজন্য একে বলা হয় জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন। এটিপির ভূমিকা কি? এদের শক্তি সঞ্চয় রেখে বিক্রিয়া সংগঠিত করতে সহায়তা করে, এটি এটিপির ভূমিকা। যদি এটিপি না থাকতো তাহলে বিক্রিয়াটি সংগঠিত হতো না। এবারে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পর্কে বিশদ আলোচনা করেছি, আলোক পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়। এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কি? উদ্ভিদ যে প্রক্রিয়ায় সালোক সংশ্লেষণ ইংলিশে ফটোসিনথেসিস, যে প্রক্রিয়ায় উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি সংগ্রহ করে এবং পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে পাতার মেসোফিল টিস্যুতে, একটু পয়েন্ট টু বি নোটেড, পাতার মেসোফিল টিস্যুতে সালোক সংশ্লেষণ হয়। এটা একটা এমসিকিউ, কোথায় সালোক সংশ্লেষণ সংঘটিত হয়? পাতার মেসোফিল টিস্যুতে পানি ও কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ঘটিতে সূর্যের আলো ও ক্লোরোফিলের সহায়তায়, যে বিক্রিয়ার মাধ্যমে মানে পানি এবং মূলরোমের সাহায্যে নিয়ে আসা পানি এবং পত্ররন্ধ্র থেকে সংগ্রহ করা কার্বন ডাই অক্সাইড সূর্যের আলো ও ক্লোরোফিলের সহায়তায় পাতার মেসোফিল টিস্যুতে যে প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপন্ন করে তাকে বলা হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এবং উপদ্রব্য হিসেবে অক্সিজেন ও পানি উৎপন্ন হয়, ওই অক্সিজেন আবার আমরা শোষণ করি। আমাদের ত্যাগকৃত কার্বন ডাই অক্সাইড আবার উদ্ভিদ গ্রহণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে। এই যে একটা ট্রান্সপারেন্ট সিস্টেম, মানে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড, আমাদের যেটা প্রয়োজন হচ্ছে না কার্বন ডাই অক্সাইড আমরা যেটা ত্যাগ করছি এটা উদ্ভিদ গ্রহণ করছে, আবার উদ্ভিদ যেটা প্রয়োজন হচ্ছে না অক্সিজেন ওটা ত্যাগ করছে আমরা গ্রহণ করছি। এটা একটা সিস্টেম, মানে পুরো ওয়ার্ল্ড যেটা ইকোসিস্টেম, এটা অবশ্যই মহান স্রষ্টার অশেষ কি বলবো অশেষ একটা মানে কৃপা বলা যায় এরকম। তো অবশ্যই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দুই প্রকার, আলোক পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। আলোক পর্যায় কি হয়? পানি, ওই যে পাতা চিত্রকে দেখালাম, পানি সূর্যের আলোর সহায়তায় বিভক্ত হয়ে H+ ও ইলেকট্রন মাইনাস মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম উৎপন্ন করে। এবং পানি হচ্ছে ওই যে H+ পাতায় অভ্যন্তরীণ NADP এর সাথে যুক্ত হয়ে NADPH উৎপন্ন করে। এবং অন্যদিকে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ফটোফসফোরিলেশন 1 ও ফটোফসফোরিলেশন 2 থেকে এটিপি উৎপন্ন হয়। NADPH2 ও এটিপি যুক্ত হয়ে এপি অর্থাৎ আত্তীকরণ শক্তি উৎপন্ন হয়। আবার এডিপি ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি ও H2O পানি উৎপন্ন করে। এই হলো আলোক পর্যায়। এবার অন্ধকার পর্যায় দুই প্রকার, C3 চক্র, C4 চক্র। C3 চক্রকে বলা হয় ক্যালভিন চক্র, C4 চক্রকে বলা হয় হেসলাক চক্র। ক্যালভিন চক্রে প্রথম স্থায়ী পদার্থ হলো 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, প্রথম স্থায়ী পদার্থ। এবং C4 এ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিডিক হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ। মুথা ঘাস, নটো গাছ, ভুট্টা ইত্যাদি উদ্ভিদে এই C4 চক্র দেখা যায়। C4 চক্রে অবশ্যই সালোক সংশ্লেষণ পরিমাণ বেশি হয়, কেননা C4 চক্রে হচ্ছে C3 চক্রটিও সংগঠিত হয়। আশা করি পুরা ক্লাসের সামারাইজটি আমি করতে পেরেছি এবং লাস্টে একটা
আছে বিভিন্ন প্রভাবক। সালোকসংশ্লেষণের জন্য বিভিন্ন প্রভাবক, যেমন সালোকসংশ্লেষণের জন্য প্রভাবকগুলো কি? বাহ্যিক প্রভাবক হচ্ছে আলো, কার্বন ডাই অক্সাইড, তাপমাত্রা এবং পানি। অভ্যন্তরীণ প্রভাবক ক্লোরোফিল, বয়স সংখ্যা, শর্করা পরিমাণ, পটাশিয়াম, এনজাইম। কোনটা প্রভাবক? বাহ্যিক প্রভাবক নয়, কোনটা অভ্যন্তরীণ প্রভাবক নয়, এখান থেকে এমসিকিউ আসতে পারে। এবং সালোক সংশ্লেষণে আলো ও ক্লোরোফিলের গুরুত্ব নিয়ে আলাদা একটু কথা বলা আছে, ওইটাও গুরুত্বপূর্ণ। ক্লোরোফিল কেন সালোক সংশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ? কেন ক্লোরোফিল আলো সঞ্চিত রাখে, সঞ্চিত আলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে উদ্বুদ্ধ করতে সাহায্য করে। এবং সালোক সংশ্লেষণ লাল, নীল, কমলা, হলুদ আলোতে বেশি হয়। গুরুত্বপূর্ণ কথাগুলো আমি ওখান থেকে বলার চেষ্টা করছি, মানে আমার ক্লাসে আপনারা জিস্ট কথাটুকু পাবেন, যেটুকু আপনাকে বেসিক সমৃদ্ধ করবে এবং সিকিউ এমসিকিউ এসকিউ সলভে সহায়তা করবে। এবং সাজেশন তো তার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি, কোনটা সিকিউতে আসবে, কোনটা কতে আসবে, কোনটা এমসিকিউতে আসবে, সাজেশন তো দিয়েই দিচ্ছি আমি। ওকে, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তা আমি যে ভিডিও শুরুতে বললাম যে আপনি এখানে সাজেশন সহ পাবেন, কথাটা মিলিয়ে দেখবেন আমার কথার সাথে ক্লাস। এবং যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা আপনাদের কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও করার জন্য আগ্রহী করে গড়ে তোলে। আমার প্ল্যান হচ্ছে এই চ্যানেলে আপনারা এসএসসির পূর্ণাঙ্গ ভিডিওগুলো পেয়ে যাবেন। সায়েন্সের সাবজেক্ট পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গণিত, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, এই 5টা সাবজেক্টের সবগুলো অধ্যায় নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে সামগ্রিক আকারে ভিডিও করার চেষ্টা করব, এবং যতটুকু হচ্ছে না ভাঙলে, যেমন অধ্যায় 4কে 2টা ভাগে ভাঙলে, মানে 2টা ভিডিও করা দরকার। শ্বসন একটা ভিডিও এবং সালোক সংশ্লেষণ একটা ভিডিও। তো 2টা ভিডিও করব। অধ্যায় 3-এ 2টা ভিডিও করার মতো টপিক নেই, একটাই আছে। মাইটোসিস মিউসিসকে আলাদা করার মতো এখানে নেই। এসএসসি লেভেলে মিউসিসকে আলাদা করা যায়, কেননা মিউসিস আবার 2 প্রকার, মিউসিস 1, মিউসিস 2 এরকম। যেমন অধ্যায় 2-তে 3টা আলাদা করার জায়গা ছিল, করেছি। এইভাবে মানে যেভাবে সুন্দর হয় আমি চেষ্টা করব ভিডিওগুলোকে সাজিয়ে করার। তারপরে আমরা সিকিউ সলভ, এমসিকিউ সলভ, এসকিউ সলভ, বিভিন্ন বোর্ড কোশ্চেন সলভ এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিভিন্ন টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব ধীরে ধীরে। তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, এবং আমার ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন। অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ক্লাস শ্বসনের করার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। আজকের ক্লাসটি এখানেই শেষ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করলাম।